করি না 47 থেকে 43 তাহলে ইয়েতে বলবো 22 নম্বরে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রথমে একটা জিনিস মনে রাখবেন, কায়মোকাম যার ইংলিশ হচ্ছে সাবস্টিটিউশন। তাহলে কায়মোকাম আর সাবস্টিটিউশন এটা 22 নম্বরের 4টা এলিমেন্টের কথা বলছে এখানে। একটা হচ্ছে ডেথ, মৃত্যু হইলে, কোনো পক্ষের মৃত্যু হইলে কি হবে, আরেকটা ম্যারেজ যেটা বিবাহ, আরেকটা হচ্ছে ইনসলভেন্সি, আর আরেকটা বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট। 10 নম্বর বিধিতে আমরা পাবো অ্যাসাইনমেন্ট। তাহলে আমরা এই 22 নম্বর যে অর্ডার, 22 নম্বর অর্ডারে আমরা 4টা বিষয় আলোচনা করব। প্রথমে ডেথের বিষয়টা আমরা দেখে নেই, অর্থাৎ মৃত্যু সংক্রান্ত বিষয়গুলো পক্ষভুক্তির ক্ষেত্রে কোন কোন জায়গায় কাজ করে ওটা দেখবো। 1 নম্বর বিধি খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর বিধিতে ছোট্ট একটা কথা বলা আছে যে এই যে মৃত্যু, কোন পক্ষের মৃত্যু যদি হয়, এই মৃত্যু এই মোকদ্দমাতে কোনো প্রকার কি করে না, মানে বিভ্রান্তি তৈরি করে না, অর্থাৎ পক্ষগণের মৃত্যুর মাধ্যমে কখনোই মোকদ্দমাটা অ্যাবেট হবে না। এই অ্যাবেট মানে কিন্তু পণ্ড হওয়া বা বাতিল হওয়া। তাহলে পক্ষগণের মৃত্যুর জন্য মোকদ্দমাটা অ্যাবেট হবে না। এই এমসিকিউ কিন্তু এভাবে আসবে যে পক্ষগণের মৃত্যুর ফলে মোকদ্দমার স্ট্যাটাসটা কি হবে, অ্যাবেট হবে, অ্যাবেট হবে না, মোকদ্দমার রায় ঘোষণা করবে বা অন্য কিছু, মোকদ্দমা কিন্তু অ্যাবেট হবে না। আবার পক্ষগণের মৃত্যুর ফলে, তাহলে সিপিসিতে নির্দিষ্ট করে কেন বললো যে পক্ষগণের মৃত্যুর ফলে অ্যাবেট হবে না? ক্রিমিনাল কেসে কিন্তু এই যে মামলার দেখা গেল যে আসামি অ্যাকিউজড তিনি মারা গেলে কিন্তু মামলাটা কি হয়, পণ্ড হয়ে যায়, বাতিল হয়ে যায়। আমরা আপিলে দেখবেন যে 431 নম্বর সেকশনে সিআরপিসির, সেখানে যখন আসামির মৃত্যু ঘটে তখন মোকদ্দমাটা কিন্তু অ্যাবেট হয়ে যায়। শুধুমাত্র ওখানে স্পেশাল একটা প্রভিশন দেওয়া আছে, যদি অর্থদণ্ড থাকে তাহলে সেটা অ্যাবেট হবে না। কিন্তু সিভিল মামলার ক্ষেত্রে মৃত্যু কোনো সমস্যা না। তাহলে 1 নম্বর বিধি আমরা শেষ, যে পক্ষগণের মৃত্যুর ফলে মোকদ্দমাটা অ্যাবেট হবে না। এই অ্যাবেট হবে না এই কথাটা আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর বিধি শেষ। তাহলে 2 নম্বর হচ্ছে যে কতিপয় বাদী বা বিবাদীর মধ্যে যদি একজনের মৃত্যু ঘটে, বাদী পক্ষ দেখা গেল যে বাদী আছে হচ্ছে 4 জন, 4 জনের মধ্যে একজন মারা গেল, বিবাদী দেখা গেল যে 5 জন, 5 জনের মধ্যে থেকে একজন মারা গেল। তো কতিপয় বাদী বা বিবাদীর পক্ষ থেকে যদি একজন মারা যায়, ওই একজন ব্যতি রেখেই যদি মামলার অধিকার বা মামলার যে সিদ্ধান্ত ওটা নির্ণয় করা যায়, তাহলে এখানে কোনো প্রকার পক্ষভুক্তি না করলেও সমস্যা নাই, অর্থাৎ কায়মোকাম না করলেও সমস্যা নাই। কায়মোকাম শব্দটির ইংলিশ শব্দ হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। আচ্ছা, তাহলে 2 নম্বর বিধিতে আমরা কি পাচ্ছি, এই যে একাধিক যদি বাদী বা বিবাদী থাকে বা পক্ষ থাকে, তাদের মধ্যে একজন যদি মৃত্যুবরণ করে, তাহলে সে যদি মনে করেন তাকে ছাড়াই যদি অধিকার নির্ণয় করা যায়, তাহলে এই মামলাটা কি হবে না, অ্যাবেট তো হবেই না, তাকে পক্ষভুক্তি না করলেও কোনো সমস্যা নাই। এটা 2 নম্বরে বললো। 3 এবং 4টা একটু মনে রাখবেন, 3 ও 4টা খুবই ইম্পর্টেন্ট। 3-এ বলা হচ্ছে যে বাদী, আরেকটা ইনফরমেশন দেই, এই যে মোকদ্দমার মৃত্যুজনিত পক্ষভুক্তির আবেদন অথবা বিবাহজনিত পক্ষভুক্তির আবেদন অথবা ইনসলভেন্সি জনিত পক্ষভুক্তির আবেদন অথবা অ্যাসাইনমেন্ট একটা আছে 10 নম্বর বিধিতে আমরা পাবো, এই পক্ষভুক্তির প্রত্যেকটা আবেদন করবে কিন্তু বাদী। যিনি মামলাটা রুজু করেছেন, দায়ের করেছেন, তিনিই হচ্ছে আবেদন করবে। এটা মনে রাখবেন, বিবাদী কিন্তু কখনোই কোনো আবেদন করবে না মামলার পক্ষভুক্তির জন্য, যা করবে বাদী করবে। তাহলে 3 নাম্বার বলা হচ্ছে যে বাদী যদি মৃত্যুবরণ করে, আর সে বাদীটা যদি একজনই হয়, তাহলে একজন যদি হয় তাহলে অবশ্যই সেখানে তো পক্ষভুক্তি করতে হবে, না হলে তো মামলাটা চলবে না। তাহলে এই পক্ষভুক্তিটা
কতদিনের মধ্যে করবে? এই পক্ষভুক্তি করবে হচ্ছে 90 দিনের মধ্যে। তামাদির অনুচ্ছেদ হচ্ছে 176। তাহলে 176 তামাদির অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনের মধ্যে এই পক্ষভুক্তির আবেদন করবে। তাহলে 3 নম্বরে আমাদের কে পক্ষভুক্তি হচ্ছে? বাদী। কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। আর এখানে আরেকটা জিনিস একটু মনে রাখবেন যে বাদীর পক্ষভুক্তি করতে পারেন কত? 90 দিনের মধ্যে। এখন 90 দিনের মধ্যে যদি বাদী তার পক্ষভুক্তি ইনশিওর না করে, তাহলে মোকদ্দমার স্ট্যাটাস কি হবে? অ্যাবেট হয়ে যাবে। তাহলে 90 দিনের মধ্যে যদি পক্ষভুক্তি না করে, তাহলে মোকদ্দমাটা অ্যাবেট হয়ে যাচ্ছে। তখন বিবাদী কিন্তু আদালতে আবেদন করতে পারবে যে বাদী এই যে মামলা পারপাসে বিবাদীর যতটুকু টাকাই খরচ হয়েছে এই টাকাটা উদ্ধারের জন্য আবেদন করবে যে বাদী যেহেতু পক্ষভুক্ত করে নাই, সেহেতু আমার এত টাকা খরচ হয়েছে, এত টাকা আমাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য। তখন আদালত ওই যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার সম্পদ থেকে ওই পরিমাণ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য আদেশ প্রদান করতে পারেন। তাহলে 2 নম্বরে আমরা 3 নম্বরে আমরা কি পাইলাম? 3 নম্বর বিধিতে বাদীর পক্ষভুক্তি কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। অনুচ্ছেদ কত? 176 অনুচ্ছেদ তামাদি আইনের। 4 নম্বরে বলা হচ্ছে যে বিবাদীর অন্তর্ভুক্তি। তাহলে আমরা কি পড়তেছিলাম? একটা মোকদ্দমায় বাদী বা বিবাদী যদি মৃত্যুবরণ করে তাহলে কি প্রক্রিয়াটা হবে ওটা নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে 4 নম্বর বলা হচ্ছে যে বিবাদী যদি মৃত্যুবরণ করে তাহলে বিবাদীর পক্ষভুক্তির আবেদনও করতে হবে 90 দিনের মধ্যে। তামাদি অনুচ্ছেদ হচ্ছে 177। তাহলে 176-এ পাইলাম বাদীর অন্তর্ভুক্তি করবে, 177-এ পাইলাম হচ্ছে বিবাদী অন্তর্ভুক্ত করবে। সময় কিন্তু একই, 90 দিন। তাহলে 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিবাদী মামলার পক্ষভুক্ত হচ্ছে। এতটুকু মনে রাখলেই হবে, আর বেশি কিছু মনে রাখলে হবে না। বাদী হচ্ছে 103 নম্বর বিধি, বিবাদী হচ্ছে 4 নম্বর বিধি। 1 থেকে 4 পর্যন্ত একটা গল্প কিন্তু শেষ। এখন পরবর্তী গল্পতে আসি। পরবর্তী গল্প মনে রাখার জন্য আপনারা মনে রাখবেন হচ্ছে 5, 6, 7 এবং 8। তাহলে 5, 6, 7 এবং 8। এখন 5, 6, 7 এবং 8 বিধিতে কি কি আছে এটা আমরা জানবো খুব সংক্ষেপে। 5 নম্বরে বিধিতে বলা হচ্ছে যে যখন এই বাদী বা বিবাদী অন্তর্ভুক্ত করা নিয়ে যদি কোনো প্রশ্নের উদ্যোগ হয়, তাহলে ওই প্রশ্নটা ডিটারমিনেশন আগে করবে কে? করবে আদালত করবে। তাহলে বাদী বিবাদী অন্তর্ভুক্ত নিয়ে যদি কোনো কোশ্চেন রেজ হয়, সে কোশ্চেনটা ডিটারমিনেশন অর্থাৎ নিষ্পত্তি করবে হচ্ছে আদালত। এটা 5 নম্বর বিধিতে বলা আছে। এতটুকুই জাস্ট এনাফ এখানে 5 নম্বর। 6 নম্বরে বলা হচ্ছে যে কোন মোকদ্দমা যদি শুনানিটা শেষ হয়ে যায়, তাহলে শুনানি শেষ হইলো, এখন শুধু বাকি কি থাকলো? রায় প্রদান করবে। তাহলে শুনানির শেষে শুধু রায় প্রদানের জন্য অপেক্ষামান এই সময়ে যদি কোনো পক্ষ বাদী বা বিবাদী মারা যায় এবং সেখানে যদি তারা পক্ষভুক্তির আবেদন নাও করেন, তবুও আদালত রায় প্রদান করবে, এখানে অ্যাবেট হবে না। শুনানি শেষে যে মোকদ্দমাটা রায়ের জন্য অপেক্ষামান, সেখানে বাদী বিবাদীকে মৃত্যুজনিত কারণে পক্ষভুক্ত করুক আর না করুক, এই মামলাটা অ্যাবেট হবে না। অ্যাবেট মানে তো আমরা জানি পণ্ড হওয়া, বাতিল হওয়া, অর্থাৎ একটা মামলাটা খারিজ হয়ে যাওয়া। যে নামেই আসুক, খারিজ সাধারণত আসবে না, হয় বাতিল আসবে, না হলে পণ্ড হওয়া আসবে, না হলে অ্যাবেট হওয়া আসবে। যে কখন একটা সুট ভাই খারিজ আর বাতিল কি এক? কিউরিয়া ভাই না না, বাতিল আর খারিজ আসবে না, খারিজ আসবে না এক না। কারণ খারিজের কিছু আছে, যদি বাদীর দোষে মামলাটা না চলে তাহলে তার স্ট্যাটাস হবে খারিজ, আর বিবাদীর দোষে হয় সেখানে হবে একতরফা ভাবে নিষ্পত্তি করবে মামলাটা, ওটা আলাদা। তাহলে আমরা 6 নম্বরে আমরা কি জানলাম? একটা মোকদ্দমার শুনানি শেষ। শুনানি মানে কি? সাক্ষ্য গ্রহণ, সাক্ষ্য উপস্থাপন, সেটা মৌখিক সাক্ষ্য হোক বা দালিলিক সাক্ষ্য হোক, পুরো প্রক্রিয়াটা শেষ, এখন শুধু রায় দিবে। সেই সময় কিন্তু পক্ষভুক্তি করুক আর না করুক,
মারা গেল, মারা যাওয়ার পর 90 দিন, 20 দিন, 100 দিন পার হয়ে যায়, কোনো সমস্যা নাই, আদালত বলবেও না যে আপনি পক্ষভুক্ত করেন, আদালত রায় প্রদান করে দিবে। এই জন্য 6 নম্বরটা ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এমসিকিউ এর টুইস্ট আছে, এমসিকিউ আসতে পারে। 7 নম্বরে আরেকটু ইম্পর্টেন্ট। তাহলে আমরা 5, 6, 7 এবং 8 আলাদাভাবে মনে রাখবো। এখন 7 কি হচ্ছে? যখন বিবাহ হচ্ছে, কোনো একটা নারীর বা বিবাহ সংক্রান্ত কোনো ঘটনায় জড়ায় গেছেন বা বিবাহ থেকে বিচ্ছেদ হয়ে গেছেন, শুধুমাত্র বিবাহ হওয়া বা বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণেই তাদের মধ্যে যে মোকদ্দমা চলমান ছিল সেই মোকদ্দমাটা অ্যাবেট হবে না, মোকদ্দমা চলবে। মনে করেন একদিনের জন্য কেউ কারো ওয়াইফ হইল, একদিন পরেই সেখানে সারাসারি হয়ে অন্য স্বামীর ঘর সংসার সে করতেছে, স্বামীর ঘর সংসার যদি ইদ্যত পালন শেষে সে করে, তাহলে অবশ্যই সে দেনমোহরের মামলা যদি চলে, তাহলে দেনমোহরের মামলা এটা চলবে। শুধু দেনমোহর না, অন্য কোনো যদি আর্থিক ট্রানজেকশন নিয়েও মামলা হয় সে মামলাটাও চলবে। তবে একটা কথা আমাদের এখানে জরুরি, যে বিবাহ বজায় থাকাকালীন ওয়াইফের কোনো আর্থিক মনে করেন ডিফল্টার হইল ওয়াইফ, তাহলে কিন্তু ওই আর্থিক ডিফল্টার হিসাবে স্বামীকে ওই আর্থিক দায়টা পূরণ করতে হবে। এইখান থেকে ইয়ে আসতে পারে পরবর্তী স্বামী, কিবরিয়া ভাই পরবর্তী স্বামী, তাই তো? পরবর্তী স্বামী কেন? উনি হচ্ছে যে যার সাথে বিবাহ হবে পরে। না না না, আমার কথা বোঝে নাই। মনে করেন স্বামী স্ত্রী বজায় থাকাকালীন ওয়াইফ একটা জায়গায় ঋণ করছে, লোন নিছে, এখন ওই আর্থিক প্রতিষ্ঠানটা ওর বিরুদ্ধে মামলা করছে ওয়াইফের বিরুদ্ধে, মনে করেন, তখন ওই ওয়াইফের ওখানে স্বামীকে ধরেন গ্র্যান্টার করছে বা স্বামীর ইনফরমেশনও আছে, তখন আপনি ওই ওয়াইফ দেখা গেল যে ওয়াইফরা মানে একজন মেয়ের হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে স্বামীর। এখন বিবাহ বজায় থাকাকালীন আইনে এটা বলছে যে বিবাহ বজায় মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকম কোনো আর্থিক লেনদেন হয় বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে সে যদি ঋণ নেয়, তাহলে ওই ঋণটা ওয়াইফ যদি পারতেছে না, ওয়াইফ ধরেন মনে করেন অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, সারাসারি হয়ে গেল, হাইবার যেটাই হোক, ওই ঋণটা স্বামীকেই দিতে হবে, পরবর্তী স্বামী না, বর্তমান স্বামীকেই দিতে হবে, যে আগে ছিল। বুঝতে পারছি। মানে বিবাহ সম্পর্ক বজায় থাকাকালীন যদি কোনো বউ যদি ঋণগ্রস্ত হয়, তাহলে ওই স্বামীর উপর ডিগ্রি জারি করা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাইট। তাহলে এখানে দুটা জিনিস, একটা ব্যাপার বলতাম। জি ভাই, জি। ধরেন এরকম হয়, অনেক সময় কি হয়, আপনার স্ত্রী দিয়ে অনেক স্বামী ঋণ নেয়, বিভিন্ন আপনার হচ্ছে ছোটখাটো যে ঋণের ইয়েগুলো আছে, ওখান থেকে ঋণ নেওয়ার পর ওদের সম্পর্কে বিচ্ছেদ হয়ে গেছে। এখন এই নারী তো ঋণ দেয়, নারীদেরকে ঋণ দেয়, সেক্ষেত্রে তো অবশ্যই ওই আগের স্বামী দিতে হবে সব। মানে ব্যাপারটা এরকম না তো? নারীদের মেয়েদের ক্ষেত্রে মানে ডিসক্রিমিনেশন না, বিবাহ বজায় থাকাকালীন অনেকগুলো জায়গা থেকে তারা রিলিফ পায়। ইভেন তারা যদি হচ্ছে যে মনে করেন একটা বিবাহ বহির্ভূত সম্পর্কও করে, অ্যাডাল্টারি করতেছে, সেখানে কিন্তু ওয়াইফ না, ওয়াইফ হচ্ছে অ্যাকিউজড হবে না, দোষী হবে না, সবকিছুই, অর্থাৎ যে পুরুষ সেখানে অ্যাডাল্টারি করার জন্য গেছে সে পুরুষটাই দোষী হবে। সেখানে উইথ কনসেন্ট হোক আর উইথ মানে উইথ কনসেন্ট ছাড়া যদি করে, অর্থাৎ সম্মতি ছাড়া যদি করে, সেটা তো রেপ হবে। আর কনসেন্ট নিয়েও যদি করে, সেখানেও হচ্ছে মেয়ের কোনো অপরাধ হবে না, ছেলের অপরাধ। বিবাহিত মেয়ের অনেকগুলো জিনিস আছে ভাই, মানে রিলিফ আছে, মাপ আছে। যাই হোক, 7 নম্বরে অনেক সময় ক্ষেপণ করছে, সেটা অত বেশি না জানলেও হবে। 8 নাম্বারটা এখন জানবো। 8 নাম্বারে বলা হচ্ছে ইনসলভেন্সি। ইনসলভেন্সি মানে দেউলিয়াত্ব। এখন দেউলিয়াত্ব দুইজনই হতে পারে, বাদীও দেউলিয়া হতে পারে, বিবাদীও দেউলিয়া হতে পারে। তাহলে বাদী যদি দেউলিয়া হয়, সেক্ষেত্রে মামলাটা চলবে। কিভাবে চলবে? বাদী নিজেকে নিঃস্ব ব্যক্তি হিসেবে ঘোষণা নিতে পারে আদালত থেকে, অথবা বাদী মামলার যে দায়ভার অন্য কারোর নিকট হস্তান্তর করতে পারে, সেখানে তত্ত্বাবধায়ক নিয়োগে করতে পারে, অথবা
প্রতিনিধি নিয়োগ করতে পারে, এর মাধ্যমে মামলাটা চলবে। তাহলে বাদী যদি নিঃস্ব হয় তাহলে মামলা চলবে, অ্যাবেট হচ্ছে না। কিন্তু বিবাদী যদি নিঃস্ব হয়, নিঃস্বের সংজ্ঞা তো আমরা জানি, পরিধেয় বস্ত্র ব্যতীত যদি 5,000 টাকার নিম্নে কারো সম্পদ থাকে, সেখানে আদালতে সে আবেদন করবে যে নিঃস্ব হিসেবে ঘোষণার জন্য। আদালত যদি সবকিছু বিবেচনায় দেখে যে সে নিঃস্ব, তখন আদালত তাকে ঘোষণা করবে সে হচ্ছে পুপার বা নিঃস্ব। তাহলে বাদী যদি নিঃস্ব হয় মোকদ্দমা চলবে, বিবাদী যদি নিঃস্ব হয় তাহলে কিন্তু মোকদ্দমা চলবে না, অ্যাবেট হবে। কেন অ্যাবেট হবে? বিবাদী নিঃস্ব হইলে ওই মোকদ্দমার যে বিষয়বস্তু বা ক্ষতিপূরণ সে তো দিতে পারবে না। যেহেতু দিতে পারবে না, সেহেতু মামলাটা অ্যাবেট হবে। 8 নাম্বারটা ক্লিয়ার আশা করি। বাদী আর বিবাদী ছোট ছোট করে দুই অংশ মনে রাখতে হবে। বাদী কি বলে, ইনসলভেন্সি হইলে মোকদ্দমাটা চলবে। বাদী দেউলিয়া হইলে মোকদ্দমা অ্যাবেট হবে না, কিন্তু বিবাদী দেউলিয়া হইলে মোকদ্দমা অ্যাবেট হবে, তাই তো? অ্যাবেট হবে। তাহলে আমরা দ্বিতীয় অংশ পড়লাম। তাহলে 22 ধারাটা আমরা বলছিলাম যে 4টা অংশে পড়ব। প্রথম অংশতে আমরা পড়ছি হচ্ছে যে ওই যে পক্ষগণের মৃত্যু, বাদীর মৃত্যু, বিবাদীর মৃত্যু, এগুলো নিয়ে। দ্বিতীয় অংশে আমরা পড়লাম যে 5 নাম্বার বিধি, 6 নাম্বার বিধি, 7 নাম্বার বিধি আর 8 নাম্বার বিধি। কি কি পড়েছি? 5 নাম্বারে যদি বাদী বিবাদী অন্তর্ভুক্ত নিয়ে যদি কোনো কোশ্চেন রেজ হয় সেটা আদালত নিষ্পত্তি করবে। 6 নাম্বারে আমরা পড়েছি যে এই যে শুনানি শেষে রায়ের আগে যদি, অর্থাৎ শুনানি গ্রহণ শেষে যদি কেউ মৃত্যুবরণ করে, শুধু এই কারণেই কি হবে না, মামলাটা অ্যাবেট হবে না বা বাতিল হবে না। 7 নাম্বারে মহিলাদের যদি বিবাহ সংক্রান্ত কোনো ঘটনার কারণেও মামলা চলবে, অ্যাবেট হবে না। 8 নাম্বারে আমরা জানলাম যে ইনসলভেন্সি বা দেউলিয়াত্ব, এখানে বাদী যদি দেউলিয়া হয় তাহলে মোকদ্দমা অ্যাবেট হবে না, বিবাদী যদি দেউলিয়া হয় মোকদ্দমা অ্যাবেট হবে, বাতিল হয়ে যাবে। এরপরে এই যে বাতিল হইল, অ্যাবেট হচ্ছে, এই অ্যাবেটটা আমরা কিভাবে, এখন অ্যাবেটের বিরুদ্ধে প্রতিকার কি, এটা আমরা তৃতীয় অংশে জানবো। তৃতীয় অংশে আছে 2টা সেকশন, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 9 ক। তৃতীয় অংশটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ খুবই আসার মতো। তাহলে তৃতীয় অংশে কি বলছে? মোকদ্দমা যদি অ্যাবেট হয় তাহলে ওই অ্যাবেটের আদেশ রহিত করার জন্য আবেদন করতে হবে। কতদিনের মধ্যে আবেদন করতে হবে? 9 নাম্বারে এটা কিন্তু উল্লেখ নাই, কিন্তু 9 নাম্বারে যেটা উল্লেখ আছে, তামাদি আইনের 4 ও 5 নাম্বার যে ধারা আছে এটা প্রযোজ্য হবে। তাহলে 5 নাম্বার ধারা আমাদের কি আছে, যে সাফিসিয়েন্ট কজ দেখাইতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে অ্যাবেটের যে সিদ্ধান্ত, অ্যাবেটের যে আদেশ, এই খারিজ আদেশের হচ্ছে কি রদ করার জন্য, এখানে খারিজ কথাটাই উল্লেখ আছে কেন জানি, বিলুপ্তি কিংবা খারিজের ফলাফল, ওই বিধিটার হেডলাইন। তাহলে এই যে বিলুপ্তি বা খারিজ রদের জন্য আবেদন করতে হবে যথাশীঘ্র সম্ভব। বিধিতে উল্লেখ নাই কিন্তু বোঝা যাচ্ছে, কেননা 5 নাম্বার বিধি যেহেতু এখানে আনছে। 5 নাম্বার বিধির মেন বক্তব্য কি, সাপোসিয়েন্ট কজ দাঁড় করায় আপনাকে বিলম্ব মওকুফটা নিতে হবে। তার মানে আপনি চাইলেই বাদী বিবাদীর পক্ষভুক্তিকে ডিলে করলেন, দেরি করলেন, পারবেন না। আবার সময়টা এখানে নির্দিষ্ট করে না দেওয়ার যথেষ্ট কারণও রয়েছে। কি কারণ রয়েছে? এখন একটা বাদী যে অন্তর্ভুক্ত হবে, পক্ষভুক্ত হবে, তাহলে মানে অন্তর্ভুক্তির জন্য যোগ্য ব্যক্তি আছে কিনা সেটাও একটা কিন্তু প্রশ্নের বিষয়। যদি অন্তর্ভুক্তির জন্য যোগ্য ব্যক্তি না থাকে তাহলে যোগ্য ব্যক্তি কতদিনে হবে, ততদিনে তারা সময়সীমা এখানে দিবে। যার কারণে বাস্তবিক কারণে এখানে সময়সীমাটা ওভাবে উল্লেখ করে নাই। শুধুমাত্র তামাদি আইনের 4 ও 5 ধারার উল্লেখ করার কারণ, যে 4 ও 5 ধারা উল্লেখ করলেই সেখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে যত আপনার যদি সাফিসিয়েন্ট কজ থাকে তাহলে দেরি করেন, 3 বছরে দেরি করেন, কোনো সমস্যা নাই। আর সাফিসিয়েন্ট যদি কজ না থাকে একদিনও দেরি করতে পারবেন। তাহলে এই যে বিলুপ্তি বা অ্যাবেটের আদেশ রদরহিতের জন্য আবেদন করতে হবে আদালতে। আরেকটা জিনিস হচ্ছে, এটা 4 ও 5 ধারা প্রযোজ্য হবে তামাদি আইনের। এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে
এখানে যদি একবার বিলুপ্তি বা খারিজ হয়, এই খারিজ আপনি আদালতে আবেদন করলেন, আদালত ওটা আপনার কি করলো, প্রত্যাখ্যান করলো, এটা নিয়ে কিন্তু নতুন করে আর মামলা করা যাবে না, নতুন করে মামলা করা যাবে না। তবে কি করতে পারবেন, এই আদেশের বিরুদ্ধে কিন্তু আবার আপিল করা যায়। ওই যে 43 নাম্বার আদেশের 1 নাম্বার বিধি অনুযায়ী এটা আপিলেবল আদেশ। তাহলে আমাদের 22-এর 9 নাম্বার বিধি অনুযায়ী আপিল করা যায়। 22-এর 9 নাম্বার অনুযায়ী কোন আদেশ হলে আপিল করা যায়। আদালতে আপনি কি করলেন, খারিজের আদেশ চাইলেন, খারিজের বা রদের ওই যে অ্যাবেটের বিরুদ্ধে, অ্যাবেটের আদেশের বিরুদ্ধে আপনি আবেদন করলেন, আদালত এটা শুনলো না, তখন আপনি কি করবেন, আপিল করবেন। আর এটা যদি শুনে তাহলে অপর পক্ষ কি করবে, রিভিশন করবে। যেখানে আপিল আছে সেখানেই রিভিশন আছে, এক পক্ষ আপিল করলে অপর পক্ষ রিভিশন করবে। 9 নাম্বার শেষ। 9-এর কয়েকটা আছে, এটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ডাইরেক্ট সেটিসাইড। এই যে অ্যাবেটমেন্ট রদ করার জন্য বা এই যে বাদী বিবাদী পক্ষভুক্তি জনিত কারণে যখন মোকদ্দমাটা অ্যাবেট হচ্ছে, এই অ্যাবেটের আদেশকে, এই যে অ্যাবেটের যে খারিজ আদেশ, এই আদেশকে রদরহিতের জন্য 60 দিনের মধ্যে আবেদন করতে হবে। 60 দিন, যেটা এই বিধিতে উল্লেখ আছে 60 দিন, 60 ডেজ। অপরদিকে তামাদি আইনের 171 অনুচ্ছেদও আছে 60 দিনের মধ্যে আবেদন করতে হবে। তাহলে 60 দিনের মধ্যে আবেদন করতে হবে এই যে অ্যাবেটের আদেশটা রদরহিতের জন্য। এখানে আদালত আবার 3000 টাকা পর্যন্ত খরচ আরোপ করতে পারেন, খরচ প্রদানের নির্দেশ দিতে পারেন। খরচটা পাবে কে, অপর পক্ষ পাবে। তাহলে 9-এর ক অনুযায়ী ডাইরেক্ট সেটিসাইড হচ্ছে 3000 টাকা, অনধিক 3000 টাকা পর্যন্ত খরচ আরোপ করতে পারবেন। আবেদন করতে হবে 60 দিনের মধ্যে। তামাদি অনুচ্ছেদ হচ্ছে 171। আর 10 নাম্বারটা যেটা বলবো, এটা হচ্ছে যে চতুর্থ ভাগ। চতুর্থ ভাগে 10 নাম্বারটা কেন, 10 নাম্বারটাও কিন্তু আপিলেবল অর্ডার, মানে আপিলেবল বিধি। 10 নাম্বারের কোন আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করা যায় 43-এর 1 নাম্বার বিধি অনুযায়ী। এই 10 নাম্বারটা কি বলছে, 10 নাম্বারটা বলছে হচ্ছে অ্যাসাইনমেন্ট সম্পর্কে। অর্থাৎ একটা মামলা মোকদ্দমা চলমান অবস্থায় বাদী পক্ষ অথবা বিবাদী পক্ষ এই মোকদ্দমার বিষয়বস্তুটা, সেটা যে জমিও হয় জমি, অন্য কোন সম্পদ হলে অন্য কোন সম্পদ, এটা আবার তৃতীয় পক্ষের নিকট বিক্রয় করে দিল অথবা দান করে দিল অথবা অন্য কোনো মাধ্যমে ট্রান্সফার করে দিল, তাহলে সেখানে কিন্তু আরেকজনের দায় সৃষ্টি হইল। এখন তৃতীয় ব্যক্তি যার নিকটে ট্রান্সফার করে দিল, সে এখন বলল যে ঠিক আছে, সে যদি বাদীর থেকে নাই, সে বলবে যে ঠিক আছে, আমি এখন ওই আগের ব্যক্তি আর মামলা পরিচালনা করবে না, আমি এখন মামলা পরিচালনা করব। তখন তৃতীয় ব্যক্তি আদালতে আবেদন করবে। মামলাটা বাদীর থেকে নিলে বাদী হিসাবে আবেদন করবে, বিবাদী থেকে নিলে বিবাদী হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করবে। এই আবেদনের আদেশের বিরুদ্ধে যদি বাদী হিসাবে আবেদন করে তাহলে বিবাদী আপিল করবে, আর যদি বিবাদী হিসাবে অন্তর্ভুক্ত হয় তাহলে বাদী আপিল করবে। যে পক্ষই আপিল করুক, সে পক্ষ তো আপিল করলে অপর পক্ষ করবে রিভিশন। তাহলে এখানে 4টা ভাবে কিন্তু আমাদের সাবস্টিটিউশন হচ্ছে, অর্থাৎ কায়েমুকাম হচ্ছে। কি কি ভাবে? মৃত্যুজনিত কারণে, 2 নম্বর হচ্ছে যে আমাদের বিবাহজনিত কারণে, 3 নম্বর হচ্ছে যে ইনসলভেন্সি জনিত কারণে অর্থাৎ দেউলিয়াত্বর কারণে, 4 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট অর্থাৎ স্বার্থ হস্তান্তর বা সত্ত্ব হস্তান্তর। এই 22-এ আমাদের কি পয়েন্টগুলো কি কি? কি পয়েন্ট হচ্ছে যে 22-এর তামাদি আইনের 3টা অনুচ্ছেদের কথা বলা হয়েছে, 176, 177 এবং 171। 176, 77-এ বলা হচ্ছে 90 দিন, 76 হচ্ছে বাদী কায়েমুকামের জন্য সময় পাবে 90 দিন, 177 হচ্ছে বিবাদী কায়েমুকামের জন্য সময় পাবে 90 দিন, আর 171 হচ্ছে এই যে কায়েমুকামের
যখন কায়েমোকাম না করার কারণে যখন মামলাটা অ্যাবেট হবে, এই অ্যাবেটকে ডাইরেক্ট সেটাসাইড করার জন্য 60 দিনের মধ্যে আবেদন করতে হবে। এটা হচ্ছে 171। এই 22 নিয়ে আর কেউ অ্যাড করতে চাচ্ছেন? কোনো কিছু বাদ পড়লো কি? এই কিবরিয়া ভাই 2-1জনকে বলতে বলেন, তাহলে আরো সুবিধা হবে। আচ্ছা, বলি তাহলে। মোফাসসিরুল ভাই, হ্যালো। মোফাসসিরুল ভাই নাই। কিবরিয়া ভাই আমি বলি একটু, জি জি বলেন ভাই। আপনি অর্ডার 22 বা বিধিগুলো যেভাবে বলছেন বলতেছি। বিধি একে না, বলছে মৃত্যুর পর এগুলো বলা লাগবে না। আমি প্রশ্ন করি, আপনি বলেন ভাই। আচ্ছা, বলেন বলেন। আপনি বলেন যে এই যে 22 নাম্বার বিধিতে 4 ভাবে কায়েমোকাম করা যায়, এই 4টা কি কি? কায়েমোকাম ছাড়া একটা হলো আপনার ডেথ, বিবাহ, তারপর ইনসলভেন্সি আর অ্যাসাইনমেন্ট। আচ্ছা, বিবাদীর পক্ষভুক্ত হবে, বিবাদীর কায়েমোকাম হবে কত নাম্বার বিধিতে বলা হচ্ছে? বিবাদীর বাদী একটা আছে, বিবাদীর একটা আছে, দুইটা আছে। এটা হচ্ছে আপনার আপনার 4 নাম্বার ভাই, 4 নাম্বার। 4 নম্বর। বিবাদী যদি মৃত্যুবরণ করে তার 177 আমাদের অনুচ্ছেদের 89 দিনের মধ্যে পক্ষভুক্ত করতে হবে। ভাই, বাদী বিবাদী নিয়ে যদি কোনো প্রশ্ন রেজ হয়, এই প্রশ্নটা সলভ করবে কে? মামলার উকিল করবে, না আদালত করবে, না বাদী বিবাদী করবে? কে করবে? বাদী বিবাদী করবে না, আদালত করবে। আদালত করবে ভাই। আদালত করবে। জি, আদালত করবে। এখন শুনানির পর যদি কোনো বাদী মারা গেলেন, শুনানি শেষ হওয়ার পর কোনো বাদী মারা গেলেন, তখন পক্ষভুক্ত যদি না করেন, তাহলে মামলার স্ট্যাটাস কি হবে? মামলা চলবে, মামলা এবেট হবে না। জি, রায় ঘোষণা হবে, রায় ঘোষণা হবে। রায় ঘোষণা হবে। হ্যাঁ, রায় ঘোষণা হবে। একজন মহিলার বিবাহজনিত কারণে মোকদ্দমা কি অ্যাবেট হবে না হবে না? এবেট হবে না। ঠিক আছে। একজন ব্যক্তি নিজেকে দেউলিয়া ঘোষণা করলো, সে যদি বাদী হয়, তাহলে বাদী যদি কায়েমোকাম না করে, অর্থাৎ স্থলাভিষিক্ত কাউকে না করে, তাহলে বিবাদীর তার বিরুদ্ধে অধিকার কি হবে? টাকা পয়সা পাবে সে? মানে খরচ আদায় করার জন্য আবেদন করতে পারবে কি পারবে? খরচ আদায়ের জন্য আবেদন করতে পারবে। করলেও লাভ হবে না। এই খরচটা মেইনলি হচ্ছে যে আমাদের মৃত্যুজনিত কারণে। কারণ এখানে খরচ আদায় করলে লাভ হবে না ভাই। বাদী যখন খরচ করবে, বিবাদী যখন খরচ চাবে, বাদী তো অলরেডি মানে সে দেউলিয়া, সে দিবে, সো লাভ হবে না। কিন্তু এটা লাভ হবে কোথায়? লাভ হবে হচ্ছে যে এই যে 3 নাম্বার বিধিতে, বাদীর মৃত্যুজনিত কারণে যখন কায়েমোকাম হবে না, তখন বিবাদী কিন্তু খরচ। 3 নম্বর বিধিটা তো এরকম, বাদীর মধ্যে একজন বা একমাত্র বাদীর মৃত্যু হলে সেক্ষেত্রে আমাদের মেয়াদ বা একমাত্র বাদী মৃত্যু হলে সেক্ষেত্রে কি হবে? এটা একমাত্র বাদীর মৃত্যু হলে কায়েমোকাম করতে হবে। যে কায়েমোকাম না করে তাহলে মামলা অ্যাবেট হবে। অ্যাবেট মানে হচ্ছে পণ্ড হওয়া বা বাতিল হওয়া। আরেকটা জায়গায় এই যে ডিরেক্ট সেটিসাইড হবে, ডিরেক্ট সেটিসাইড যখন হবে, তখন মানে আদালত কত টাকা খরচ আরোপ করতে পারেন? সর্বোচ্চ 3000 টাকা। 3000 টাকা। আর ডিরেক্ট সেটিসাইডের জন্য কতদিনের মধ্যে আবেদন করতে হবে? অনুচ্ছেদ কত? 9 ক ভাই। 9 ক, এটা 60 দিন 171 অনুচ্ছেদ। জি, 7 দিন 171 অনুচ্ছেদ, 7 দিনের মধ্যে। 7 দিন না 7 দিন? 60 দিন, মানে 60 যেটা বলে 60 তে। 3000 টাকা 7 দিনের মধ্যে, কেমন? হ্যাঁ, এই যে তৃতীয় ব্যক্তি একজন মোকদ্দমা যখন অ্যাসাইনমেন্ট হবে, মোকদ্দমার বিষয়বস্তু যখন অ্যাসাইনমেন্ট করে দিবে, অর্থাৎ স্বার্থ হস্তান্তর করবে, এই তৃতীয় পক্ষ তো বাদী বা বিবাদী হিসাবে তো অন্তর্ভুক্ত হতে পারে। এই আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? প্রশ্ন আরেকবার করেন।
মনে করেন অ্যাসাইনমেন্ট সত্য হস্তান্তর করে, একটা মনে করেন বাদী সত্য হস্তান্তর করতে পারে, বিবাদী হিসাবেও সত্য হস্তান্তর করতে পারে। সত্য হস্তান্তর যার নিকট করবেন, মনে করেন আমার সম্পত্তি, আমি বাদী, আমি সম্পত্তিটা আপনার নিকট হস্তান্তর করলাম, এখন আপনি ওই মোকদ্দমায় ইন হয়ে গেলেন বাদী হিসাবে। এখন এই আদেশ ইন হওয়ার জন্য যখন আপনি অ্যাপ্লিকেশন করলেন, আদালত আপনাকে ইন করে নিল, আদেশ দিয়ে দিল যে এখন থেকে বাদী হিসাবে কিবরিয়ার স্থলে ইয়াসিন থাকবে। এই আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? এই আদেশের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে, এটা তো ঠিক বুঝতে না, আপিল করতে হবে। আপিল করতে পারবে, আপিল করতে পারবে। আপনার আচ্ছা, এটা ওই যে 10-এর সাবসেকশন 2 এর কথা বলতেছিলেন কেমন? 43 আদেশের 1 নাম্বার বিধি অনুযায়ী দেখবেন যে 22 নাম্বার আদেশের 9 এবং 10 নাম্বার বিধি অনুযায়ী আপিল করা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে এই কয়টা বিধি একটু দেখে নিয়েন।